সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা যে নতুন জাপানিজ এনিমে সিরিজটা শুরু করেছি তার দ্বিতীয় এপিসোড সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে তার আগে বলতে হচ্ছে, যারা প্রথম পর্বটি দেখেনি তারা কিন্তু এই পর্ব বুঝতে পারবে না। তো এর জন্য প্রথম পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি গিয়ে অবশ্যই প্রথম পর্বটি দেখে আসো, তারপর এই পর্বটি দেখা শুরু করো। তো যাই হোক, দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি তানজিরো তার বোনকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসে পৌঁছায়। তো তানজিরোর কোনো কিছু ক্যারি করার জন্য বা বহন করার জন্য একটা বাস্কেটের প্রয়োজন পড়বে, ওই পিঠের বাস্কেট গুলো, আর ওটা বানাতে কিছু বাঁশের দরকার। তো এই জন্য তানজিরো করে ওই গ্রামের একটা কৃষকের কাছে যায় এবং তার কোনো পুরনো ভাঙা বাস্কেট আছে কিনা এবং সেটা ঠিক করার জন্য কিছু বাঁশ চায়। তবে সে বিনামূল্যে চায় না, বিনিময়ে টাকাও দিতে চায়। কিন্তু তারা বলে, আরে নিয়ে নাও, এটা এমনিতেও আমার কোনো কাজে আসে না। কিন্তু তখন আমরা দেখি তানজিরো জোর করেই ওই লোকটিকে টাকা দিতে চায়, কিন্তু সে নিতেই চায় না কোনোভাবে। কিন্তু তারপর জোর করে তানজিরো তাকে কিছু টাকা দিয়ে আসে। আর তারপর আমরা দেখি সে তার পুরনো বাস্কেটটিকে ঠিক করে আর এরপর নেজুকুর কাছে যায়, যাকে কিনা ও পাহাড়ের গুহার মধ্যে রেখেছিল। কিন্তু আমরা দেখতে পাই সে ভয়ে মাটি খুঁড়ে তার মধ্যে বসে রয়েছে। আর ভয়ের কারণটা হচ্ছে সূর্যের তাপ, কারণ ডিমনদের গায়ে যদি সূর্যের আলো বা তাপ লাগে তাহলে তারা পুড়ে মারা যায়। মানে এটা কিন্তু একটা খুবই কমন থিওরি, রাক্ষস বা ডিমনদের শরীরের উপর সূর্যের আলো পড়লেই তারা পুড়ে যায়। তো যাই হোক, তানজিরো তার বোনের কাছে গিয়ে বলে, তুমি আমার বাস্কেটের মধ্যে ঢুকে পড়ো, যাতে আমি তোমাকে নিয়ে সূর্যের আলোর মধ্যেও সামনের দিকে এগুতে পারি। মানে উদ্দেশ্য হচ্ছে ওই যে ওই পাহাড়ে যাবে। কিন্তু নেজুকো তার ভাইয়ের কথা বুঝে উঠতে পারে না। তবে তারপরেও সে বাস্কেটে গিয়ে বসে, কিন্তু দেখা যায় বাস্কেটটি অনেক ছোট হয়ে যায় নেজুকোর জন্য। তো তানজিরো তখন তার বোনকে বলে, তুমি এর আগে যেভাবে অনেক বড় সাইজের হয়ে গিয়েছিলে সেভাবে কি তুমি অনেক ছোট হয়ে যেতে পারো? তো আমরা দেখি এই বুদ্ধিটা কাজে লেগে যায় আর নেজুকো ছোট হয়ে বাস্কেটের মধ্যে ঢুকে পড়ে। আর এরপর আমরা দেখি তানজিরো ওর বোনকে পিঠে নিয়ে আবার হাঁটা শুরু করে। আর হাঁটতে হাঁটতে পথের মধ্যে একটা মহিলার সাথে তানজিরোর দেখা হয়ে যায়। আর তার কাছে তানজিরো সাগিরির পাহাড়ের রাস্তা জিজ্ঞেস করে। তো ওই মহিলাটা বলেই দেয়, কিন্তু এটাও বলে, দেখো ওই পাহাড়ে কিন্তু রাতে একা চলাটা খুবই বিপজ্জনক, কারণ এর আগেও অনেকে রাতে এই পাহাড়ের দিকে গিয়েছিল ওই পথে, কিন্তু তারা আজ পর্যন্ত কখনো ফিরে আসেনি। তো এই জন্য সাবধানে থেকো। তো তানজিরা তখন বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অবশ্যই নিজের খেয়াল রাখবো। আর এরপর সে আবারও হাঁটা শুরু করে। আর দেখতে দেখতে রাত এসে পড়ে। আর তারপর তানজিরা একটা টেম্পল দেখতে পায় আর সে সিদ্ধান্ত নেয় আজকে রাত সে এখানেই থাকবে। আর তারপর টেম্পলের কাছে যেতেই তানজিরো তাজা রক্তের গন্ধ পেতে শুরু করে। তো এরপর সে যখন টেম্পলের ভেতরে যায় তখন তার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় যে এখানে ডিমন্সরা হামলা করেছে এবং এখানে যেসব মানুষ জীবিত ছিল তাদের সবাইকে মেরে ফেলেছে। তো তানজিরো সেখানে একটা ডিমনকে দেখতে পায় যে কিনা মানুষের মাংস খাচ্ছিল। তো এখানে তানজিরোর সাথে যেহেতু একটা ডিমন ছিল, মানে ওর বোন ছিল, তো ডিমন প্রথমে ওর বোনের গন্ধটাই পায়, মনে করে ওরা কোনো মানুষ নয়, হয়তো আরেকটা ডিমন। তো ওই ডিমন করে কি তানজিরোকে ওয়ার্নিং দেয়, এটা আমার এরিয়াতে তুমি কেন এসেছো, আমি কিন্তু তোমাকে দেখে নেব। আর ওদিকে আমরা দেখি এত রক্ত দেখে তানজিরোর যে বোন মানে ডেমন হয়েছে ওর মুখ দিয়ে কিন্তু লোল পড়তে শুরু হয়েছে। কিন্তু এরপর যখন ওই ডেমনটা কাছে আসে তখন সে তানজিরোর গন্ধ পেয়ে যায় এবং বুঝতে পারে এখানে একটা মানুষও রয়েছে। আর এরপর সে তানজিরোকে খাওয়ার জন্য তার উপর হামলা করে, কিন্তু তানজিরো ডিমনের গলাই কেটে দেয়। কিন্তু ডিমন এখানে বলে, কুড়ালটা দিয়ে মারা অতটাও খারাপ হয়নি, কিন্তু এই আঘাতটা খুব শীঘ্রই কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর দেখতে দেখতে তাই হয়। আর তখনই আমরা দেখি ডিমনটা এক নিমিষেই তানজিরোর সামনে থেকে গায়েব হয়ে যায় এবং হঠাৎ করেই তানজিরোর সামনে আবার চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার গলা চেপে ধরে। আর ওই অবস্থায় তানজিরোর শ্বাস প্রায় বন্ধ হতে শুরু করে এবং তানজিরো প্রায় মারাই পড়ছিল। আর এটা দেখে নেজুকুর হুঁশ ফিরে আসে এবং সে ডিমনকে এসে একটা লাথি মারে এবং ডিমনের মাথা আলাদা হয়ে দূরে পড়ে যায়। তো বিনা মাথাওয়ালা ডিমন দেখে তানজিরো তো আরো ভয় পেয়ে যায় যে মাথা ছাড়া কিভাবে এটা চলছে। কিন্তু তারপর আমরা দেখি নেজুকু মানে তানজিরোর বোন করে কি ওই বিনা মাথাওয়ালা মানে যেটাকে নিষ্কন্দ বলে আর কি, সেটার শরীরটিকে লাথি মেরেও দূরে গাছে ফেলে দেয়। তো এতে আমরা বুঝতে পারি যে তানজিরোর বোনও কিন্তু অনেক শক্তিশালী একটা ডেমন। কিন্তু এসবের পরেও কিন্তু এই ডেমনটা মরেনি, মানে মাথা এক জায়গায় জীবিত রয়েছে, বডিটাও আরেক জায়গায় জীবিত রয়েছে। তো ডেমন এরপর বলে, তাহলে আমি প্রথম গন্ধটা ঠিকই পেয়েছিলাম যে তোমাদের মধ্যে একজন ডেমন ঠিকই রয়েছে, কিন্তু তোমরা একজন ডেমন আর একজন মানুষ একসাথে কিভাবে? আর এটা বলে ডেমন করে কি তার বডি দিয়ে নেজুকোর উপর হামলা করে এবং আমরা দেখি ওই ডেমনটা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং নেজুকোকে পিটাতে শুরু করে, যা দেখে তানজিরো করে কি তার বোনকে বাঁচাতে কুড়াল নিয়ে ছুটে যায়। কিন্তু তখনই আমরা দেখি ওই ডেমনের কাটা মাথা থেকে দুটো হাত বের হয়েছে এবং ওইটা আবার তানজিরোর উপর হামলা করে। তো তানজিরো কি করবে এখন বুঝে উঠতে না পেরে নিজের মাথা দিয়ে ডেমনের মাথায় বাড়ি দেয়। তো আমরা বুঝতে পারি যে ডেমনের মাথার দিক দিয়ে দুর্বল এবং এটার প্রভাব খুব ভালো মতো পড়ে। আর এরপর যখন ডেমনটাকে আবার মাথা দিয়ে মারে তখন ডেমনটা আরেকটু দুর্বল হয়। আর তারপর তানজিরো করে কি কুড়াল নিক্ষেপ করে আর এর ফলে ডেমনের মাথা এবং হাত গাছের সাথে কুড়ালের সাথে আটকে যায়। আর তারপর তানজিরো যায় নেজুকুকে খুঁজতে, আর খুঁজতে খুঁজতে সে নেজুকুকে পেয়েও যায়। আর সে গিয়ে দেখে যে ওই ডেমনটা তার বোনের অবস্থা খারাপ করে দিয়েছে। আর এর জন্য রেগে করে কি সে ওই ডেমনটাকে ধাক্কা দেয়, কিন্তু ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে যেটা হয় সেও উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যেতে লাগে। কিন্তু অল্পের জন্য তানজিরোর
ডেমন তাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে আমরা দেখি ডেমনের ওই শরীরটা পাহাড় থেকে যখন নিচে পড়ে তখন ডেমনের মাথাটা বেহুশ হয়ে যায়। আর তারপর তানজিরো করে কি ওই ডেমনের মাথার সামনে যায় এবং একটা ছুরি নিয়ে বলে এই ডেমনটা আমার পরিবারকে মারেনি, কারণ ওর গন্ধটা আলাদা, কিন্তু ওকে আমার মারতেই হবে, তা না হলে ও আরো অনেক নিষ্পাপ মানুষদের মেরে খাবে। তো তানজিরো ছুরি তো হাতে নিয়েছে, কিন্তু তার সাহস হচ্ছিল না সেই ডেমনটাকে হত্যা করবে। আর তখনই সেখানে লাল ভয়ঙ্কর একটা মাস্ক পরা লোক আসে, আর ওই লোকটি তানজিরোকে বলে এই ছুরি দিয়ে তুমি এই ডেমনটাকে মারতে পারবে না। আর তারপর সে তানজিরোকে একটা পাথর দিয়ে ইশারা করে। তো তানজিরো বুঝে যায় এই ডেমনটাকে মাথায় পাথর দিয়ে আঘাত করে মারতে হবে, কিন্তু আবারও একই জিনিস হয়, সেই ডেমনকে মারার সাহস পায় না, কারণ এর আগে তানজিরো কাউকেই মারেনি। আর এর জন্য মাস্ক পরা লোকটি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, মানে বিরক্ত হয়ে যায় আর ভাবতে থাকে কিছুক্ষণ আগে সে এটা মরতে বসেছিল এই ডেমনের হাতেই, কিন্তু তারপর সেই ডেমনকে মারতে সাহস করতে পারছে না, হয় ও বেশি দয়ালু নয়তো অনেক বেশি ভীতু। কিন্তু তখনই ডেমনটার মাথার হুঁশ ফিরে আসে এবং ডেমনটা বলতে থাকে আমার শরীর কি বেঁচে আছে। আর তখনই সে তানজিরোকে দেখে এবং আবার রেগে যায় এবং তার উপর হামলা করার পূর্বেই সূর্য উঠে যায়, যার ফলে ডেমনটা জ্বলে ছাই হয়ে যায়। আর তারপর পরই তানজিরো নেজুকোকে খুঁজতে শুরু করে। আর এরপর সে যখন টেম্পলের ভেতরে ঢোকে সে দেখে নেজুকো আগে থেকেই ওর যে বাস্কেটটা রয়েছে সেটার মধ্যে বসে রয়েছে। আর তারপর ওই মাস্ক পরা লোকটি তানজিরোর কাছে আসে এবং ওকে তানজিরো বলে ডাক দেয়। তো সে এসে তার নামটা বলে, সেটা হচ্ছে সাকুনজি উরোকোডাকি, মানে প্রথম পর্বে ওই ডেমন স্লেয়ারটা যার সাথে দেখা করতে বলেছিল তানজিরোকে পাহাড়ে এসে, এইটাই সেই লোক, মানে তাকে খুঁজতেই তানজিরো এখানে এসেছে। তো ওনার নামটা যেহেতু বেশি কঠিন তাকে আমরা সাকুনজি বলে ডাকবো আর কি। তো সাকুনজি বলে তোমাকে গিউটমেকে আমার কাছে পাঠিয়েছে তাই না? তো তানজিরো বলে হ্যাঁ। আর তারপর সাকুনজি বলে কাল যদি তোমার বোন মানুষ মেরে খেয়ে ফেলে তখন তুমি কি করবে? তো এটার উত্তর তানজিরো দিতে পারে না, সে চুপ করে থাকে। আর তখন সাকুনজি ওর গালে একটা ঠাটিয়ে চড় মারে এবং বলে তুমি এতক্ষণ এজন্যই চুপ ছিলে কারণ তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার গতি খুবই ধীর। তো এরপর সাকুনজি বলে তোমার বোন যদি পরে মানুষ মেরে খাওয়া শুরু করে তখন তুমি দুটি কাজ করতে পারো, একটা হলো তোমার বোনকে মেরে ফেলা আর দ্বিতীয়টা হচ্ছে নিজেকে মেরে ফেলা, যাতে তোমার বোনকে আমরা মেরে ফেলছি এটা তোমাকে না দেখতে হয়। আর তখন তানজিরো বলে আমি আপনাকে প্রমিস করলাম আমার বোন কখনোই মানুষ খুন করবে না। আর এরপর সাকুনজি বলে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই, আমি দেখতে চাই তুমি কি একটা ডেমন স্লেয়ার হতে পারবে নাকি পারবে না। তো এরপর সাকুনজি তানজিরোকে বলে নিজের বোনকে পিঠে উঠিয়ে আমার পিছু নাও। আর তারপর সাকুনজি দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তো তানজিরো তার পিছনে দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু শীঘ্রই তার দম বন্ধ হয়ে যাচ্ছিল কারণ তার পিঠে তার বোন রয়েছে। আর তাছাড়া তানজিরো ভাবতেও পারেনি যে সাকুনজি এত বৃদ্ধ হয়েও এত জোরে কিভাবে দৌড়াতে পারে। আবার ও দৌড়াচ্ছিল বলে পেছনের বাস্কেটে তো প্রচুর ঝাঁকুনি হচ্ছিল আর এর জন্য ওর বোনের অনেক কষ্ট হচ্ছিল। তো তানজিরো তার বোনকে বলে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো। আর তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, অতীত দেখতে পাই, যেখানে আমরা দেখি নেজুকো তার কিমোনো-শিলা ছিল, মানে আমাদের যেমন সালোয়ার কামিজ রয়েছে ওরকম জাপানিজ ড্রেস আর কি, মানে নেজুকোর জামাটা পুরনো হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, সেই পুরনো জামাটাই ঠিক করতে শিলাচ্ছিল। তো তানজিরো তখন এসে এটা দেখে ফেলে আর বলে তোর একটা নতুন জামা দরকার, কিন্তু নেজুকো বলে না না এই জামাটা আমার অনেক বেশি পছন্দের, আর আমার নিজের জামা কেনার চেয়ে আমার নিজের ভাই বোনদের পেট ভরানোটা অনেক বেশি দরকারি। আর তখন তানজিরো তার বোনকে প্রমিস করেছিল যে আমি তোকে একটা নতুন জামা অবশ্যই কিনে দেবো এবং ভাই বোনদেরও পেট ভরে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে তানজিরো তার বোনকে প্রমিস করে যে তোকে আমি আবার আগের মতো মানুষ বানিয়ে দেবো আর তারপর তোর জন্য আমি নতুন জামাও কিনবো, মানে ব্যাপারটা একটু ইমোশনাল ছিল আর কি। তো কিছু দূর যেতেই তারা ওই সাকুনজির টেম্পলে পৌঁছে যায়। আর তখন তানজিরো সাকুনজিকে বলে আমি কি টেস্টে পাশ করেছি? আর এর উত্তরে সাকুনজি বলে তোমার টেস্ট তো এখনো শুরুই হয়নি, আমরা একটা উঁচু পর্বতে যাব। তো এরপর তানজিরো করে কি তার বোনকে শুয়ে সাকুনজির সাথে উঁচু পর্বতে যায়, তো যেখানে উঠতে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপর সাকুনজি বলে সকাল হওয়ার আগেই তোমাকে এই পর্বত থেকে নিচে নেমে টেম্পলে গিয়ে আমার সাথে দেখা করতে হবে, যদি তুমি এটা করতে পারো তাহলে টেস্টে পাস করবে। তখন তানজিরো মনে মনে বলে এটা তো খুবই সহজ কাজ, কারণ আমি তো সাকুনজির গন্ধ মনে রেখেছি, তার গন্ধ শুনে আমি সহজে বাড়ি ফিরতে পারবো রাস্তা চিনে। কিন্তু সে যখন যেতে লাগে তখন তার পা একটা দড়ির সাথে লেগে যায় আর তখনই তার গায়ে কিছু পাথর এসে পড়ে এবং সে একটা গুহার মধ্যে পড়ে যায়। আর সে বুঝতে পারে এই পুরো পর্বতে অনেক ফাঁদ বেছানো রয়েছে এবং সকাল হওয়ার আগে এই ফাঁদগুলো পেরিয়ে টেম্পলে বা মন্দিরে ফিরে যাওয়াটাই হচ্ছে আসল টেস্ট। তো এরপর যখন তানজিরো ভুলক্রমে আরেকটা দড়িতে হাত রাখে তখন আরেকটা লাকড়িশরকে ধাক্কা মেরে দেয়। তো এত ফাঁদের কারণে ও পুরো বিরক্ত হয়ে যাচ্ছিল। আর তাছাড়া পাহাড়ের উপরে অক্সিজেনের মাত্রা খুবই কম ছিল, শ্বাস নেওয়া অনেক কষ্ট হচ্ছিল। তো তানজিরো অনেক বড় শ্বাস নেয় এবং এই ফাঁদের গন্ধ নেওয়ার চেষ্টা করে যে কোথায় কোথায় ফাঁদ থাকতে পারে। আর প্রত্যেকটা ফাঁদের জাল নয়তো কাঠ ইউজ করা হয়েছে, মানে কুকুর যেরকম নির্দিষ্ট জিনিসের গন্ধ ঠিক পায় সেরকম। তো ওই গন্ধটা আমলে নিয়ে ওই ফাঁদগুলো থেকে নিজেকে রক্ষা করেও সামনের দিকে দৌড়াচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখি সাকুনজি দরজার দিকে তাকিয়ে বসেছিল। আর তখনই সকাল হওয়ার আগে তানজিরো সেখানে চলে আসে, তবে ওর অবস্থা হালুয়া টাইট হয়ে গিয়েছে। আর তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি যে কেন সাকুনজি তানজিরোকে এত ট্রেনিং দিচ্ছে, মানে এটার উত্তর পেয়ে যায়। তো গত পর্বের যে ডেমন স্লেয়ারটা ছিল যার নাম গিউ, ও আর কি সাকুনজিকে কবুতরের
মেসেঞ্জারের মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছিল, যেখানে লিখেছিল আপনার কাছে আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, ও ডেমন স্লেয়ার হতে চায়। আর এখানে উল্লেখ ওর বোন একজন ডেমন, কিন্তু আমি শিওর ও কোনো মানুষের ক্ষতি করবে না, কারণ ও ডেমন হলো ওর ভেতর আমি অদ্ভুত কিছু দেখেছি, ওর ভেতর মনুষ্যত্ব রয়েছে যেটা আমি কখনো কোনো ডেমনের মধ্যে দেখিনি। আর এই ছেলেটির মধ্যে আরেকটা স্পেশাল ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আপনার মতো ঘ্রাণ নেওয়ার দুর্দান্ত ক্ষমতা। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ওকে প্রশিক্ষণ দিন, হয়তো এই ছেলেটাই আপনার উত্তরাধিকার হবে। ইতি আপনার প্রিয় গিউ। তো এর জন্যই মূলত সাকনজি তানজিরোকে এত ট্রেনিং দিচ্ছে এবং ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে সাকনজি তার নিজের জায়গায় তানজিরোকে রিপ্লেস করবে, মানে উত্তরাধিকার বানাবে আর কি। তো তোমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে যে তানজিরো তো ওই পাহাড়ে পৌঁছাতে পারেনি, তাহলে মাঝপথে কেন সাকনজির সাথে তানজিরোর দেখা হলো? অ্যাকচুয়ালি সাকনজি নিজেই তানজিরোকে এগিয়ে আনতে এগিয়ে এসেছিল, আর সেখানেই দেখা হয়ে যায়। আর তারপরের গল্প তো আমরা জানি। তো যাই হোক, এরপর গল্প প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখতে পাই সাকনজি তানজিরোকে বলে আমি তোমাকে আমার স্টুডেন্ট বানাবো, তুমি কি আমার স্টুডেন্ট হয়ে ডেমন স্লেয়ার হয়ে মানুষদের রক্ষা করতে চাও? আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, যারা অলরেডি ডেমন স্লেয়ার এই সিরিজটা দেখেছো বা যারা দেখোনি, আমি কিন্তু চেষ্টা করেছি এই সিরিজটাকে আমার মতো করে এক্সপ্লেন করার জন্য। আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা কঠিন সেটাকে সহজ করে উপস্থাপন করার জন্য, যাতে যে কেউ ওটা বুঝতে পারে। যেমন এখানে জাপানিজ যে ড্রেসটা ছিল ওটার নাম ছিল হচ্ছে সম্ভবত কোমান বাকি, সেটাকে আমি ডাইরেক্ট জামা বললাম, কিন্তু ওটাকে যদি আমি কোমান বলতাম তাহলে হয়তো অনেকেই তোমরা চিনতে পারতেন। আর তাছাড়া আমি যথাসম্ভব চেষ্টা করি নামটার ইউজ না করতে, কারণ আমি যদি বারবার নাম ইউজ করি তাহলে হবে কি তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাবে যে ওইটাকে এইটাকে। তবে তারপরে ওই সিরিজটাতে মনে হয় না অত সমস্যা হবে, কারণ ক্যারেক্টার এখনো পর্যন্ত মাত্র 4 জন এসেছে। তো 4 জনকে আমরা মোটামুটি চিনতে পেরেছি, আর ভবিষ্যতে যে কয়টা ক্যারেক্টার আসবে আস্তে আস্তে আমাদের মাথায় ঢুকে যাবে। তো যাই হোক, অলরেডি কিন্তু আমি এই ভাই বোনের বিশাল ফ্যান হয়ে গিয়েছি, মানে ওদের যে বন্ডিং, এটা একটা কিন্তু ইমোশনাল ব্যাপার, যে একটা ভাই তার বোনকে বাঁচাতে যাচ্ছে, আবার একটা বোন কিন্তু পুরো ডেমন হয়ে গিয়েছে, তারপর তার ভাইকে বাঁচাতে যাচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে এটা। যাই হোক, আমি এর আগে ডেমন স্লেয়ার কখনোই দেখিনি, ফার্স্ট টাইম আমি ডেমন স্লেয়ার দেখতে যাচ্ছি তোমাদের সাথে। তো এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং যারা আমাকে ডেমন স্লেয়ার সাজেস্ট করেছো, স্পেশালি আমার ছোট বোন অলিভিয়া এবং কমেন্টে অনেকেই বলেছিলে, তাদের সবাইকে ধন্যবাদ। আর আমি স্পেশালি সেই ফ্যানদের থ্যাঙ্কস জানাবো যারা আমাকে জাপানিজ এনিম দেখতে বলেছিলে বা এক্সপ্লেন করতে বলেছিলে। আমি আগে মনে করতাম 2D অ্যানিমেশন, এগুলো আর কি কাহিনী, কি হবে, কি দেখে পোলাপান হ্যান ত্যান, বাট অ্যাকচুয়ালি তোমরা দেখো চেইনসো ম্যান কি দিয়ে কি করাত মানব কি দিয়ে কি বানালো, ভাই রে ভাই পুরো ফ্যান হয়ে গেলাম। শেষ এপিসোড এক্সপ্লেন করার সময় আমার ডেঞ্জের জন্য, আকির জন্য, পাহাড়ের জন্য খারাপ লাগা শুরু করলো। তো এইটাই জাপানিজ এনিম, সিরিয়াসলি ভাই। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে সামার এবং ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের স্টোরে নতুন কিছু কালেকশন এসেছে। তো তোমরা যদি আমাদের স্টোরের ফেসবুক পেজ ভিজিট করো তাহলে সেখানে কিন্তু হাই কোয়ালিটির নতুন মডেল অনেক টি শার্ট, পলো টি শার্ট, শুজ এবং স্নিকার্স পাবে, এবং সবগুলো খুবই হাই কোয়ালিটির, যার জন্য 2-3 বছরের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর প্রোডাক্টগুলো হাতে নিলেই বুঝতে পারবে যে ওগুলো কেমন প্রিমিয়াম কোয়ালিটির। আর এছাড়াও মেয়েদের জন্য শীঘ্রই নতুন কিছু প্রোডাক্ট আসছে, যেগুলো হবে পুরোপুরি কাস্টম ডিজাইনের, মানে অন্য কোথাও পাওয়া যাবে না আর কি, এবং নিশ্চিত করা যেতে পারে ওগুলো তোমাদের ভালো লাগবে। তো পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, এখনই পেজটা গিয়ে চেক করে আসো, হতে পারে কোন একটা প্রোডাক্ট তোমার পছন্দ হতে পারে।